হ্যালো স্টুডেন্টস, আমি যেরকম প্রমিস করেছিলাম সেরকম দেখো আমি খুব শিগগিরই কিন্তু এই যে আমাদের যে টেক্সটটা যেটা আমাদের এখন ডিসকাশন চলছে অল অ্যাবাউট এ ডগ, এইটার লাস্ট পার্ট টেক্সটের সেটা নিয়ে আমি চলে এসেছি। আগের দিন যে টেক্সটটা যেখানটায় শেষ হয়েছিল সেটা হচ্ছে আমরা দেখলাম যে ইয়াং লেডি যে ছিল সে শেষমেশ হার মানল এবং সে বলল যে আমি বাসের ওপরে গিয়েই বসবো, যদিও তার যে মেল কম্পেনিয়ান ছিল সে কিন্তু প্রতিবাদ জানালো এবং বলল যে তুমি যদি ওপরে গিয়ে বসো তোমার কিন্তু নিউমোনিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এর পরে সিচুয়েশান কিভাবে পরিবর্তন হলো বা আবার কোনো সিচুয়েশান খারাপ হলো কি না সেটা কিন্তু আজকে আমরা এই পার্টে জেনে নেব এবং আজকে এই পার্টটা করে আমরা এই টেক্সটটা কিন্তু শেষ করব। কেমন? কাজে চলো শুরু করে নিই, তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে পড়ো। ওকে। When she had disappeared up the stairs, the conductor came back and pulled the bell. কন্ডাক্টর তো জিতে গেল, কারণ সে কি চেয়েছিল যে কুকুর নিয়ে বাসের ভেতরে বসা যাবে না। যখন সেটা ইয়াং লেডিটা আলটিমেটলি তাই করলো, সে কুকুর নিয়ে বাসের ওপরে গিয়ে বসলো, তখন কন্ডাক্টর যথারীতি বাসে ফিরে এলো এবং সে বেলটা বাজালো যাতে করে ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। দ্য বাস ওয়েন্ট অন, এবং বাসটা চলতে লাগলো। হি স্টুড ট্রায়াম্ফ্যান্ট। ট্রায়াম্ফ্যান্ট মানে বিজয়ী, ভিক্টোরিয়াস, এর একটা সিনোনিম লিখতে পারো ভিক্টোরিয়াস। তো সে বিজয়ীর মতন সদর্পে দাঁড়িয়ে থাকলো। ওয়াইল হিজ কন্ডাক্ট মানে বিহেভিয়ার ওয়াজ ক্রিটিসাইজড ইন হিজ ফেস বাই দ্য প্যাসেঞ্জার্স। যদিও কন্ডাক্টর নিজে খুব বিজয়ীর মতন খুব গর্বের সঙ্গে দাঁড়িয়েছিল, কিন্তু তার এই যে আচরণ, এই যে বিহেভিয়ার, এটাকে কিন্তু তার সামনেই বাসের আরও যারা প্যাসেঞ্জার তখনও বসেছিল তারা কিন্তু সমালোচনা করতে লাগলো, ক্রিটিসাইজ করতে লাগলো। ইন হিজ ফেস মানে একদম ডাইরেক্টলি, ঠিক আছে। দেন দ্য বাস ডেভেলপড ইঞ্জিন ট্রাবল অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়েন্ট টু দ্য হেল্প অফ দ্য ড্রাইভার। তারপরে কিছুক্ষণ পরে আবার বাসের ইঞ্জিন খারাপ হয়ে গেল। বাধ্য হয়ে কন্ডাক্টর নামলো এবং ড্রাইভার কন্ডাক্টর দুজনে মিলে বাসের ইঞ্জিনটা বা যেটাই গোলমাল হয়েছে, ইঞ্জিন প্রবলেম হয়েছে, সেটাকে সারাই করতে লাগলো। ইট ওয়াজ আ লং জব। হ্যাঁ, এটা ছিল একটা লম্বা কাজ, বেশ দীর্ঘ সময় এখানে লেগে গেল এটা ঠিক করতে। মিনহোয়াইল মানে ইন দ্য মিন টাইম, দ্য লেডি উইথ দ্য ডগ স্টোল ডাউন দ্য স্টেয়ার্স অ্যান্ড রি-এন্টার্ড দ্য বাস। বুঝতে হবে যে সময়ের কথাটা বলছে, আমরা বাসের স্টোরির শুরুতেই পেয়েছিলাম যে এটা ছিল খুব একটা প্রচণ্ড হাড় কাঁপানো ঠান্ডা একটা রাত, শীতের রাত। কাজেই ইয়াং লেডি তো চলে গেছে আলটিমেটলি, কিন্তু সে বেশিক্ষণ ঠান্ডাটা সহ্য করতে পারেনি। ফলে সে আবার চুপি স্টোল ডাউন, স্টিল থেকে স্টোল আসছে। স্টোল মানে চুরি করা, এখানে চুরি করা নয়, এখানে হচ্ছে চুপি লুকিয়ে সে বাসের ওপর থেকে আবার নিচে নেমে এসেছে। When the engine was put right, the conductor came back and pulled the bell. ইঞ্জিনটা যখন ঠিক হয়ে গেছে, কন্ডাক্টর তো আবার ফেরত এসেছে, আবার বেল বাজিয়েছে যাতে বাস চালু করে। ঠিক এই মুহূর্তে কি হয়েছে দেখো, then his eye fell on the dog and his hand went to the bell rope again. ঠিক এই মুহূর্তে তার চোখটা কোথায়, আবার সেই কুকুরের ওপরে পড়েছে। ফলে আবার সেই পুনর্মূষিকভব, আবার পূর্বের ঘটনার পুনরাবৃত্তি, আবার সে বেল বাজিয়ে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে। দ্য ড্রাইভার লুকড রাউন্ড, দ্য কন্ডাক্টর পয়েন্টেড টু দ্য ডগ অ্যান্ড দ্য বাস স্টপড। ড্রাইভার ভাবলো কি এক্ষুনি চালাতে বললো, এক্ষুনি থামিয়ে দিতে কেন বললো, এই জন্য ড্রাইভার পেছন দিকে তাকালো যে কি হয়েছে। কন্ডাক্টর ইশারাতে দেখালো আবার কুকুরটাকে নিয়ে ভদ্রমহিলা নেমে এসেছে, ড্রাইভার আবার যথারীতি বাস থামিয়ে দিল। The whole struggle began all over once again. এই পুরো লাইনটা তোমরা আন্ডারলাইন করো। The whole struggle began all over once again. এই যে গল্পটার শুরু থেকে এত অবধি যা কিছু ঘটলো, সেই ঘটনার আবার পুনরাবৃত্তি হতে লাগলো, একদম শুরু থেকে শুরু হয়ে গেল।
আবার ইয়াং লেডি জেদাজেদি করতে লাগলো, কন্ডাক্টরও বললো না, ওপরে না গেলে আমি বাস ছাড়বো না, যারা কো প্যাসেঞ্জার্স ছিল তারা হই হট্টগোল করতে লাগলো। সো এভরিথিং স্টার্টস ফ্রম দ্য বিগিনিং or everything starts from the scratch. The conductor walked on the pavement. ও যথারীতি বাস থেকে নেমে আবার ফুটপাতে পায়চারি করতে শুরু করে দিল। The little dog blinked at the lights. ছোট্ট বেচারা কুকুর সে আবার চোখ পিটপিট করতে লাগলো যে কি হয়েছে, আবার কি হলো কে জানে, সবাই চিৎকার করছে কেন, এই তো থেমে গেছিল। The lady again declared that she would not go to the top. ইয়াং লেডি আবার ডিক্লেয়ার করলো না আমি কিছুতেই ওপরে যাব না। অ্যান্ড ফাইনালি ওয়েন্ট, এবং শেষমেশ আবার বেশ কিছুক্ষণ বেশ তর্কাতর্কির পর, বাদানুবাদের পর, হট টক্সের পর, হট কনভারসেশনের পরে সে কিন্তু আবার ওপরে যেতে বাধ্য হলো। দ্য বাস ওয়াজ সুন এমটি। আলটিমেটলি বাস আবার ছাড়লো এবং প্যাসেঞ্জাররা তাদের নিজেদের ডেস্টিনেশনে, গন্তব্যে এক এক করে নামতে লাগলো। এবং আমরা যেমন দেখি বাস তার ফাইনাল ডেস্টিনেশন যেতে যেতে বাস আস্তে আস্তে কি হয়, খালি হতে থাকে, এক দুজন প্যাসেঞ্জার বসে থাকে। তো এই ক্ষেত্রে এক্ষেত্রেও তাই হলো, বাস আস্তে আস্তে খালি হতে লাগলো এবং দেখা গেল আলটিমেটলি লাস্ট প্যাসেঞ্জার হিসাবে অথর বসে রয়েছে, আর কেউ নেই, ড্রাইভার, কন্ডাক্টর আর অথর, এই তিনজন রয়েছে। দেখো কি বলছে, অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার লেফট বিহাইন্ড। এবং আমি ছিলাম লাস্ট প্যাসেঞ্জার যে কিনা লাস্ট ডেস্টিনেশনে নামবো, ফাইনাল ডেস্টিনেশন যেখানে বাস থেমে যাবে সেখানে নামবো। ঠিক আছে, প্রশ্ন আসতেই পারে হু ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার ইন দ্যাট বাস? তো দ্য অথর ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার ইন দ্যাট বাস। এইবার কন্ডাক্টর কি বলছে দেখো, আই হ্যাভ গট মাই রুলস, দ্য কন্ডাক্টর সেড টু মি। আই হ্যাভ, দেখো আবার কন্ট্রাকশন, আমি তোমাদেরকে কন্ট্রাকশন কি বলেছিলাম। তো এখানে বলছে আই হ্যাভ গট মাই রুলস, দ্য কন্ডাক্টর সেড টু মি। আমার তো আইন আছে, আমাকে তো আইনে বলাই আছে কি যে কোনো রকম কোনো পেট নিয়ে, কোনো কুকুর নিয়ে বাসের ভেতরে বসা যাবে না। এবার অথর এই কন্ডাক্টরের এই কথাটা কি করছে, অ্যানালিসিস করার চেষ্টা করছে যে কেন কন্ডাক্টর হঠাৎ অথরকে এই কথাগুলো বলতে যাচ্ছে। তো হোয়াট ইজ দ্য অথর্স অ্যানালিসিস, প্রশ্ন আসতেই পারে। দেখো কি বলছে অথর, he had won his victory but felt that he would like to justify himself to somebody. অথর বলছে যে যদিও কন্ডাক্টর আলটিমেটলি জিতে গেছে, তাই না, কারণ আমরা দেখেছি ফাইনালি ইয়াং লেডি আবার উপরে যেতে বাধ্য হয়েছে এবং বাস চলেছে। তো যদিও সে জিতে গেছে তবুও তার মনে হচ্ছে ও যে এই যে এতক্ষণ যে লড়াইটা করলো, এই যে বিহেভিয়ারটা দেখালো, আইন টাকে সামনে রেখে এত লড়াই করলো, তোর মনে হয়েছিল যে ওর এই আচরণটাকে কারোর কাছে জাস্টিফাই করা প্রয়োজন। তো হাতের সামনে অথরকে পেয়েছে, সেজন্য অথরের কাছেই সে জাস্টিফাই করার চেষ্টা করছে। কি বলছে, এবং এটা শুনে অথর কি বলছে, এটাই কিন্তু অলমোস্ট দ্য লাস্ট প্যারাগ্রাফ অফ দিস প্যাসেজ, এবং আই উড সে দ্যাট দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ ইন দিস প্যাসেজ। খুব ভালো করে বোঝার চেষ্টা করো যে what was the author's reply to the justification of the conductor. Author বলছে, rules I said are necessary things. হ্যাঁ, আইন সত্যি খুব গুরুত্বপূর্ণ জিনিস, খুব প্রয়োজনীয়, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। some are hard and fast rules. এখন আইন হচ্ছে কিন্তু দু প্রকার। একটা প্রকার কি, হার্ড অ্যান্ড ফাস্ট রুলস, খুব কঠোর আইন। কেন সেই আইনগুলো কঠোর? লাইক দ্য রুল অফ দ্য রোড হুইচ ক্যান নট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম্ব। লিম্ব কথার অর্থ হচ্ছে অর্গানস, হিউম্যান অর্গানস, আমাদের হাত, পা, আঙ্গুল, অল আর আওয়ার লিম্বস, রাইট? তো কি বলছে, একটা আইন আছে, আইনের একটা প্রকার হচ্ছে হার্ড অ্যান্ড ফাস্ট রুল, মানে খুব কঠোর আইন, সেটাকে কোনো অবস্থাতেই আমরা ব্রেক করতে পারি না। কেন করতে পারি না? এক্সাম্পল হিসেবে বলছে যে ধরো ট্রাফিক আইন, ট্রাফিক আইন যদি আমরা ব্রেক করি তাহলে আমাদের প্রাণহানি হতে পারে বা আমাদের অঙ্গহানি হতে পারে। মানে
সামহাউ আমাদের ক্ষতি হবে, ভালো রকম ক্ষতি হবে, উই উইল মিট অ্যাক্সিডেন্ট। দেখো ট্রাফিক যখন চলছে, ট্রাফিক সিগন্যালে লাল রেড লাইট সিগন্যাল দিল, তখন যদি কারোর মনে হয় রেড লাইট হয়েছে তো কি হয়েছে, একটু চালাই, তো একটু চালাই করতে গেলে যারা রোড ক্রস করছে তারা মারা পড়বে বা আহত হবে। তো দিজ আর হার্ড অ্যান্ড ফাস্ট রুলস। এই রুলগুলোকে কিন্তু কোনোভাবেই আমরা কোনো অবস্থাতেই ব্রেক করতে পারবো না। কিন্তু আরেক ধরনের রুল আছে, সেকেন্ড টাইপ অফ রুলস। কি সেটা, কি বলছে দেখো, বাট সাম আর অনলি রুলস ফর ইউর গাইডেন্স, আন্ডারলাইন। প্রথম আন্ডারলাইন করো, সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুল, এই পার্টটা আন্ডারলাইন করো। যে সেকেন্ড যে রুল, সেই রুলটা কিন্তু এত হার্ড অ্যান্ড ফাস্ট রুল নয়। সেটা কি, সেটা হচ্ছে গাইডেন্সের জন্য। লাইক দ্যাট রুল অ্যাবাউট দ্য ডগস। এবং এই যে বাসের ভেতরে কুকুর নিয়ে বসা যাবে না, এই যে একটা আইন, ডেফিনেটলি দিস ইজ আ রুল, ঠিক আছে, এটা করা হয়েছে, এতে কোনো দ্বিধা নেই। কিন্তু এই রুলটা কিন্তু হার্ড অ্যান্ড ফাস্ট রুল নয়, এটা রুল অফ গাইডেন্স, ঠিক আছে। এই রুলটা কেন হার্ড অ্যান্ড ফাস্ট রুল নয়? আচ্ছা, কুকুরটা নিয়ে তর্কের খাতিরে বলি, কুকুরটা নিয়ে যদি বসেই যায়, তাহলে কি কারোর প্রাণহানি হওয়ার সম্ভাবনা আছে? নেই। কারোর আহত হওয়ার সম্ভাবনা আছে? এমন কোনো কুকুরটা লাফিয়ে গিয়ে কাউকে কামড়ে দেবে? নেই সম্ভাবনা, কারণ কুকুরটার যে মালকিন সেই বসে রয়েছে তার সাথে, তো কোনো চান্স নেই। কাজেই কোনো বিপদের সম্ভাবনা নেই। কাজে সেইটা যখন নেই, তাহলে এটাকে আমরা কোনোভাবেই হার্ড অ্যান্ড ফাস্ট রুল বলতে পারি না, রাদার দিস ইজ আ রুল অফ গাইডেন্স। কেন? তাহলে রুল অফ গাইডেন্সের কাজ কি? যদি তোমাদেরকে ঘুরিয়ে জিজ্ঞেস করে যে হার্ড অ্যান্ড ফাস্ট রুলের কাজ কি, হার্ড অ্যান্ড ফাস্ট রুলের কাজ হচ্ছে টু প্রোটেক্ট দ্য লাইফ অফ দ্য ইনহ্যাবিটেন্টস, টু প্রোটেক্ট somebody from meeting any accident. These are the liabilities of hard and fast rule. ঠিক একই রকম যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় যে রুল অফ গাইডেন্স যেগুলো আছে সেগুলোর প্রয়োজনীয়তা কি, তাহলে যদি সেগুলো নমনীয় রুলসই হয়ে থাকে, আইনি হয়ে থাকে, তাহলে এগুলো প্রয়োজনীয়তা কি আছে? দেখো অথর কি বলছে, সেটা কি বলছে, ইউ ক্যান ইউজ ইউর কমন সেন্স হিয়ার। এই যে রুল অফ গাইডেন্স যেগুলো, সেগুলো ক্ষেত্রে কিন্তু আমরা প্রয়োজনে আমাদের কমন সেন্স ইউজ করতে পারি। কেন? এইগুলোর প্রতি, এই ধরনের রুলসগুলোর প্রতি আমাদের অ্যাটিটিউড কি হওয়া উচিত? দে আর মিন্ট টু বি অবজার্ভড ইন দ্য স্পিরিট, নট ইন দ্য লেটার। ঠিক আছে, এই যে রুল, এই রুলগুলোর স্পিরিটটা বুঝতে হবে, লেটার বাই লেটার নয়। কি বলছে একটু ভালো করে বোঝো। আমি যদি বলি যে যখন ট্রাফিক সিগন্যালে রেড লাইট দেখাবে তখন সমস্ত গাড়িকে দাঁড়িয়ে যেতে হবে, দিস ইজ আ হার্ড অ্যান্ড ফাস্ট রুল, এটা কেউ ব্রেক করতে পারবে না। এই রুলে লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড যা বলা আছে, অল অফ আস আর বাউন্ড টু ফলো ইট, আমরা সবাই সেটা মানতে বাধ্য। কিন্তু আমি যদি বলি প্লিজ মেনটেন সাইলেন্স ইন আ ডক্টরস চেম্বার, লেখা থাকে না ডক্টর চেম্বারে মেনটেন সাইলেন্স, একজন নার্স থাকে, মুখে এরকম করে হাত দিয়ে থাকে, তো দিস ইজ আর অলসো আ রুল, বাট দিস ইজ আ রুল অফ গাইডেন্স। কেন? সেই সময় দেখা গেল ওখানে এমন একজন রুগী এলো, সে খুব যন্ত্রণায় কাতরাচ্ছে, সেইখানে কি তুমি সেটাকে ওই রুগীটার একদম মুখ চেপে ধরবে? না, কিছুতেই আওয়াজ করা যাবে না, এখানে বলা আছে মেনটেন সাইলেন্স, করা যাবে? বেচারা রুগী হয়তো মরেই যাবে, তাই না? তো এখানে আমাদেরকে কমন সেন্স ইউজ করতে হবে, কারণ এই রুলগুলো আমাদেরকে কিন্তু লাইন বাই লাইন ফলো করার কিছু হয়নি, এটা স্পিরিটটা বুঝতে হবে যে রুলটা আমি কেন করেছি। তো এখানে অথরও তাই বলছে, দেখো যে দে আর মেন্ট টু বি অবজার্ভড ইন দ্য স্পিরিট। এটা কেন করা হয়েছে, এর উদ্দেশ্যটা, এর পেছনের মোটিভটা, স্পিরিট বলতে মোটিভ, মোটিভটা বোঝো, এই মোটিভটা তোমাদেরকে বুঝতে হবে, নট ইন দ্য লেটার্স, লাইন বাই লাইন, হ্যাঁ, এভাবে করতে হবে না। তাহলে এই রুলটার উদ্দেশ্য কি? ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার্স, বাসের যা প্যাসেঞ্জার আছে তাদের কমফোর্টের কথা ভেবে, ঠিক আছে। তো এটা কিন্তু অথরের জাস্টিফিকেশন ছিল কি, ওই কন্ডাক্টরের কথার পরিপ্রেক্ষিতে, ঠিক আছে। এবং
হোয়াট ওয়াজ দ্য অথার্স সাজেশন টু দ্য, প্রশ্ন আসতে পারে হোয়াট ওয়াজ দ্য অথার্স সাজেশন টু দ্য কন্ডাক্টর। তাহলে দেখো পরের দুটো লাইন কি বলছে, ইউ কেপ্ট দ্য রুল বাট ব্রোকেন ইটস স্পিরিট, যে হ্যাঁ এ কথা বলতে কোনো দ্বিধা নেই যে আপনি রুলটাকে অক্ষরে অক্ষরে পালন করেছেন, কিন্তু রুলটাকে অক্ষরে অক্ষরে পালন করতে গিয়ে রুলের যে পেছনে যে উদ্দেশ্যটা, সেই উদ্দেশ্যটাকে আপনি নষ্ট করে দিয়েছেন, সেইটাকে আপনি আপসেট করেছেন, ঠিক আছে, সেটাকে আপনি বিট্রে করেছেন। ইউ শুড মাইন্ড ইউর রুলস উইথ আ লিটল গুড উইল অ্যান্ড গুড টেম্পার। গুড উইল মানে সহৃদয়, ঠিক আছে, এটার আরেকটা ভালো সিনোনিম বলতে পারো কম্প্যাশন, ঠিক আছে, সহানুভূতির সঙ্গে আপনি এই রুলটাকে আরো বিবেচনা করতে পারতেন, অ্যান্ড উইথ গুড টেম্পার। এই যে আপনি রেগে গিয়ে চিৎকার চেঁচামেচি করছিলেন, এটা করাটা আপনার ঠিক হয়নি, ঠিক আছে। সো দিস ওয়াজ দ্য সাজেশন অফ দ্য অথর টু দ্য কন্ডাক্টর। হোয়াট ওয়াজ দ্য কন্ডাক্টরস রিয়াকশন টু দ্য অথর সাজেশন, সেটা হচ্ছে লাস্ট লাইন অফ দিস প্যাসেজ। কি বলছে, হি টুক ইট ভেরি ওয়েল। কন্ডাক্টর কিন্তু এটার কোনো প্রোটেস্ট করলেন না, খুব ভালোভাবে বিষয়টা বুঝলেন এবং অ্যাকসেপ্ট করলেন। টুক ইট ভেরি ওয়েল মিনস হি অ্যাকসেপ্টেড দ্য প্রপোজাল, দ্য সাজেশন অফ দ্য অথর। And when I got off the bus, he said good night quite amiably. এবং অথার যখন ফাইনালে বাস যখন শেষ গন্তব্যে পৌঁছে গেল এবং সেটা অথারেরও গন্তব্য ডেস্টিনেশন, অথার যখন নেমে গেল, তখন যে কন্ডাক্টর আছে সে কিন্তু খুব হাসি খুশিভাবেই অথারকে গুড নাইট উইশ করলো, কেমন। এবং এই বলেই আমাদের টেক্সটটা শেষ হলো। এখানে দেখো গট অফ মানে হচ্ছে কোনো যানবাহন থেকে নামাকে আমরা গট অফ বলে থাকি, এটার একটা সিনোনিম বলতে পারো অ্যালাইটেড, আর একটা সিনোনিম বলতে পারো ডিসেন্ডেড। আর অ্যামিয়েবলি মানে হচ্ছে কোয়াইট প্লেজেন্টলি, ঠিক আছে, গ্রেসিয়াসলি, ঠিক আছে। তো খুব হাসি খুশিভাবেই কন্ডাক্টর কিন্তু অথারকে গুড নাইট উইশ করলো। খুব ইন্টারেস্টিং টেক্সট, অ্যান্ড আই উড রাদার সে দিস ইজ আ টেক্সট উইথ আ মোরাল। হোয়াট ইজ দ্য মোরাল? দ্য মোরাল ইজ উই মাস্ট understand the rules before applying it. আমাদেরকে আইনটা বুঝতে হবে তার অ্যাপ্লিকেশন করার আগে। আইনটা কেন তৈরি করা হয়েছে, এই আইনটার উদ্দেশ্যটা কি, এটা আগে বুঝতে হবে, তারপরে কিন্তু এটার অ্যাপ্লিকেশন করতে হবে। এটা কিন্তু এই স্টোরিটার একটা মোরাল। এবং আমি বলবো দিস স্টোরি, বাই দিস স্টোরি দ্য অথর অলসো গেভ আ মেসেজ to the society that how rules are to be followed, ঠিক আছে। তো আশা করি তোমরা টেক্সটটা এনজয় করেছো, তোমরা টেক্সটটা ভালোভাবে বুঝতে পেরেছো। আমি যা যা বললাম সেগুলো তোমরা নোট ডাউন করে নাও, এবং এই টেক্সটের ফাইনাল পার্টে কিন্তু আমি কোয়েশ্চেন অ্যান্সার্সগুলো ডিসকাস করে দেবো। আর পুরো যে এই যে তিনটে পার্টে আমি যে পুরো টেক্সটটা পড়ালাম, এই তিনটে পার্ট ফাইনালি আর একবার তোমরা দেখে নাও, দেখে নিয়ে পুরো টেক্সটটা ভালোভাবে কনফিডেন্টলি বুঝে নাও, যাতে তোমাদের পরীক্ষার আগে কনফিডেন্স জন্মায় যে হ্যাঁ টেক্সটটা আমরা বুঝতে পেরেছি, টেক্সটের যে কোনো জায়গা থেকে কোয়েশ্চেন করলে আমরা সেটা সুন্দরভাবে আনসার করতে পারবো। ওকে, ঠিক আছে, দ্যাটস অল ফর টুডে, বাই বাই।